চৌধুরী নফেল, আপনাকে প্রথম যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে, আপনারা বাংলাদেশ এবং ইউনূস সরকারকে সবসময় ব্যতিব্যস্ত রাখছেন কেন? মানে আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন বিরাট গণ অভ্যুত্থানে, এবং দেখুন এই সপ্তাহটাতেও আপনাদের কর্মসূচি দেওয়া আছে। বাংলাদেশ আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। আপনারা বাংলাদেশ আর ইউনূসকে ব্যতিব্যস্ত রাখছেন কেন? এই প্রশ্নটা হয়তোবা ইউনূস সরকারের কাছে আপনার রাখাটা যুক্তিযুক্ত ছিল, তবে যেহেতু আপনি আমার কাছে বলেছেন সেই প্রশ্নের উত্তরেই বলছি। বাংলাদেশ আমাদের দেশ। সেই দেশে আমাদের জনগণের কিছু নির্দিষ্ট অংশকে ভুল বুঝিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে মৌলবাদী জিহাদি শক্তির সহায়তা নিয়ে ডক্টর ইউনূস, যিনি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে আছেন, তার যে কার্যক্রমগুলো, তার যেই পদক্ষেপগুলো, তার যেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কাজ তিনি করে চলেছেন অসাংবিধানিকভাবে, অবৈধভাবে, সেগুলোর ব্যাপারে জনসমক্ষে তাদের যে অবৈধতা সেটা তুলে ধরাটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে অত্যন্ত আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস তিনি আসলে কত বড় মাপের ব্যক্তিত্ব, কত বড় মাপের তার যে বিশাল পরিচিতি বিশ্বব্যাপী, সেই পরিচিতির পাশাপাশি তার যেই এই বিষয়ে তো সন্দেহ নেই যে গ্লোবাল সমাজে, যে বৈশ্বিক সমাজে তার যেই পরিচিতির সাথে সাথে তার যে গ্রহণযোগ্যতার বিষয়ে বিশ্ব সমাজ বা বিশ্ব ব্যবস্থা যে তার গ্রহণযোগ্যতার প্রশ্নের যেই অনেক বিষয়ে তারা হয়তো বা অবগত নেই, সেগুলো বিশ্ব সমাজকে যেমনি আমাদেরকে জানান দিতে হবে, বাংলাদেশের মানুষকে, আমাদের দেশের মানুষকে তার যে প্রতারণামূলক কার্যক্রম, তার যে অবৈধ যে তার যে লক্ষ্য, তার যে রাজনীতি বিরোধী এবং ব্যক্তি স্বার্থের বিষয়ে তার যে অবস্থান, সেগুলো আসলে আমাদের সাধারণ মানুষের কাছে আমাদের জানিয়ে দিতেই হবে। তা না হলে মানুষের মধ্যে যে বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে, জনগণকে যে তার যে রক্তক্ষয়ী মেটিকিউলাস প্ল্যান, যেটাকে সে নিজেই স্বীকার করেছেন, যে মানুষ হত্যার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার যে তার যে সুগভীর ষড়যন্ত্রটা ছিল, সেটা সম্পর্কে মানুষকে আমাদের জানাতেই হবে। আপনি এইমাত্র বললেন যে হত্যাকাণ্ড ঘটিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছে। তার মানে কি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে আমার মনে হয় 800 ব্যক্তির মৃত্যুর কথা স্বীকার করা হয়েছিল। তো এই অবস্থায় মানে আপনারা কি এখন বলতে চাইছেন যে আপনারা কোনো মানে আপনাদের পুলিশ আপনাদের নির্দেশে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি রাজপথে? দেখুন, একটা যখন দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সাধারণ মানুষ তার নিজের আত্মরক্ষার্থে তারা কিন্তু সেখানে প্রতিহত করে। আমাদের দলীয় নেতাকর্মীরাও প্রতিহত করেছে, পুলিশও প্রতিহত করেছে। সেই প্রতিহত করাকালীন অবস্থায় সেখানে আহত হবেন মানুষ, নিহত হবেন, সেটাই তো দুর্ভাগ্যজনক কনসিকুয়েন্স অফ রাইটিয়াস সিচুয়েশন। তো সেই ক্ষেত্রে যারা আমাদের সেই সময় দায়িত্ব পালনকালীন অবস্থায় আমাদের তালিকা অনুসারে যাদের তালিকা দেওয়া হয়েছিল, অবশ্যই তারা তো হতাহত হয়েছেন। এই বিষয়ে তো আমরা কখনো বলছি না যে হতাহত হননি। সেখানের মধ্যে কতজন পুলিশ সদস্য, কতজন আমার দলের কর্মী, কতজন সাধারণ মানুষ, আর কতজন তাদের তথাকথিত আন্দোলনকারী, সেটা তো নিরূপণ করার সুযোগ আমাদেরকেও দেওয়া হয়নি, জাতিকেও দেওয়া হয়নি। তো সুতরাং 800 নয়, 8000 মানুষও যদি মারা যায়, সেই 8000 মানুষের মধ্যে আমি যদি এখন বলি 9000 ছিল আওয়ামী লীগের নেতাকর্মী, সেটাকে নিরূপণ করার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে না? এই বিষয়টি তো তারা ধামাচাপা দিয়ে যাচ্ছে বারংবার। প্রথমে বলছে 800, তারপরে 1400, এখন বলছে হাজার হাজার। তো এখন সেই যে একটা ধোঁয়াশা সৃষ্টি করার প্রবণতা, ওই যে রাষ্ট্রের সাথে প্রতারণা করে, জনগণের সাথে প্রতারণা করে, এই ধোঁয়াশা সৃষ্টি করে বিভ্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় বসে আছে। এই বিষয়টি আমি এখানে বলতে চাইছি, যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং এর থেকে বেনিফিট নেওয়া ডক্টর ইউনূসের একটি সহজাত প্রবৃত্তি। আরেকটি ছোট্ট উদাহরণ আমি দিব আপনাকে, আমাকে একটু সুযোগ দিবেন। উনি ক্লেম করলেন ইউনেস্কো থেকে উনি পুরস্কার পেয়েছেন। ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। ইউনেস্কো, তখন আমি শিক্ষামন্ত্রী হিসেবে ইউনেস্কো বাংলাদেশ কমিশনের চেয়ারম্যান। আমরা ইউনেস্কোকে চিঠি লিখলাম, ডক্টর ইউনূস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি ইউনেস্কো থেকে কি পুরস্কার পেয়েছেন? তখন ইউনেস্কো আমাদেরকে রিটেন জানালো, ইউনেস্কো একটি অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণের সেই অনুষ্ঠানে একজন ভাস্কর, ইসরায়েলি একজন ভাস্কর, নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, তাকে একটি স্মারক উপহার দেয়। স্মারক
আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, যখন কোনো প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ নিতে যাই, রাজনৈতিক ব্যক্তি হিসেবে, আপনিও সাংবাদিক, আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আপনি যেতে পারেন, সেখানে আপনি কিন্তু পুরস্কার পান না, আপনি একটা স্মারক পান, আপনি পুরস্কার দেন। তো তাকে অনুগ্রহ একটা স্মারক দেওয়া হয়েছিল, পিস ট্রি নামক একটি স্মারক। তিনি বাংলাদেশে এসে প্রচার করলেন, ইউনেস্কো তাকে পুরস্কার দিয়েছে। ইউনেস্কো আমাদের কাছে লিখিত বললো এটা কোনো ইউনেস্কো পুরস্কার না, একটা স্মারক, অতিথি হিসেবে তাকে স্মারক দেওয়া হয়েছে। এই ধরনের আন্তর্জাতিক একজন প্রতারক, যিনি পিআরএ মনে হয় মানে সারা পৃথিবীতে তার যে পিআর এজেন্সি আছে সেখানে তার একটা গ্ল্যামার, তার একটা ক্যারিজমা, তার একটা অবস্থান তৈরি করেছেন সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে। একজন মিথ্যাবাদী, একজন প্রতারক, একজন অর্থ পাচারকারী, একজন শ্রমিকের অর্থ মেরে দেয়া ব্যক্তি বাংলাদেশের চেয়ারে বসে আছে, জাতিকে সেটা বলতে হবে। এবং সে তার সাথে কিছু জিহাদি জঙ্গি সাথে নিয়েছে। এই জঙ্গি জিহাদিরা যদি এইভাবে করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারতো, তাহলে তারা বাংলাদেশের জঙ্গিবাদের জন্য তাদের যে জঙ্গি আউটফিট গুলো আছে, হিজবুত তাহরির বা অন্যান্য যেগুলো আছে, সেগুলো দিয়ে তারা সন্ত্রাসবাদী কার্যক্রম করতো। এখন তারা খুব দ্রুত ক্ষমতায় বসে গিয়েছে বলে জঙ্গিবাদী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে। এরা সবাই জঙ্গি, এবং এদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তায় আপনি দেখবেন জঙ্গি না হলে ছাত্রলীগের ব্যানারে আমি কেন থাকবো, তারপরে আমি আমার স্বরূপ প্রকাশ করবো। অবশ্যই আমি সেখানে আমার ক্যামোফ্ল্যাশটা আমি সেখানে রেখেছি। তো বাংলাদেশ একটা জঙ্গি গোষ্ঠীর, একটা প্রতারকের হাতে পড়েছে। সেই প্রতারকের হাত থেকে আমরা মুক্তি চাই, জাতিকে সেই কথা তো আমাদের অবশ্যই বলতে হবে। 17 বছর ধরে আপনারা রাজনীতিতে জনগণের সাথে এতটা বিচ্ছিন্ন হয়ে পড়লেন কি করে যে সকল ক্ষেত্রে আপনাদের সঙ্গে এ ধরনের প্রতারণা করা গেল? এবং আপনারা সত্যিই তার মানে এখনো মনে করেন যে সেখানে এই জুলাই আগস্টের আন্দোলনে সাধারণ জনগণের কোনো অংশগ্রহণ ছিল না? মানে সাধারণ জনগণের আওয়ামী লীগের প্রতি পুঞ্জীভূত ক্ষোভ, একতরফা নির্বাচন করা নিয়ে ক্ষোভ, এগুলোর কোনো প্রভাব ছিল না? এখানে আমাকে একটু, আপনি ওদের ভুল বুঝছেন। আমি বলছি না যে প্রভাব ছিল না, আমি বলছি যে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ছিল। সবচেয়ে বড় ক্ষোভ ছিল কোটা সংস্কার নিয়ে। যে আমাদের সরকারের সময় একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু শিক্ষা দীক্ষায় এগিয়ে গেছে, এবং গ্রামের একটি চাষি পরিবারের সন্তানও কিন্তু বিশ্ববিদ্যালয়ের দুয়ার অতিক্রম করে চাকরির অপেক্ষায় বসে আছে। আমাদের দলের নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই চাকরি, যারা শিক্ষার যেহেতু দুয়ার উন্মোচিত হয়েছে, উচ্চশিক্ষায় অনেক বিনিয়োগ হয়েছে, অনেক উচ্চশিক্ষিত ছেলেপেলে তারা কিন্তু চাকরির জন্য অপেক্ষা করছে। এমত অবস্থায় তাদের মধ্যে যখন বলা হয়েছে যে আওয়ামী লীগের লোকেরা কোটার নাম করে, মুক্তিযোদ্ধা কোটার নাম করে সকল চাকরি নিয়ে নিচ্ছে, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। অপপ্রচারের কারণে সেই ক্ষোভটা সৃষ্টি হয়েছিল, আমি বলছি না ক্ষোভ সৃষ্টি হয়নি, অবশ্যই ক্ষোভ হয়েছিল। এবং একই সময়ে আমাদের কিছু, আমি বলবো প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র, বলতে পারেন প্রাসাদ ষড়যন্ত্র বলা যেতে পারে। আমাদের যারা শিক্ষক যারা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সময়, সেই শিক্ষকদের সাথে তাদের পেনশন নিয়ে, তাদের বেতন ভাতা নিয়ে একটি সম্পূর্ণ ইররেলেভেন্ট একটা ডিসপিউট সেখানে তৈরি হয়ে যায়, যার সাথে আসলে মানে সরকারের যে প্রিন্সিপাল পজিশন তার সাথে কোনো সমস্যাই ছিল না, কিন্তু শিক্ষকদের সাথেও এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে সরকারের একটা অংশ সরকারকে বোঝাতে সক্ষম হলো শিক্ষকদের দাবিটা মানা যাবে না। শিক্ষকরা গেলেন ধর্মঘটে। অনেক ছাত্র এই যে একটা যৌক্তিক দাবি, কোটার সংস্কার করতে হবে, এই যৌক্তিক দাবিটার পক্ষে তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিল। তো যখন এইটা নিয়ে যখন মাঠে আসলো, সেই মাঠে আসার একেবারে শেষ দিন পর্যন্তই যদি আমি বলি, বিষয়টা কিন্তু সুনির্দিষ্ট ছিল, কিন্তু সরকার পতন নিয়ে নয়, সংস্কার নিয়ে। হ্যাঁ, পাশাপাশি মানুষের মধ্যে একটি সরকারের প্রতি সবসময় নানান ধরনের অভিযোগ থাকবে, ক্ষোভ থাকবে, সমালোচনা থাকবে, সেগুলো কিন্তু সংযুক্ত হয়েছে। সেগুলো মূল ফ্যাক্টর আমি বলছি না, মূল ফ্যাক্টরটা ছিল তরুণ প্রজন্মকে মাঠে আগ্রাসীভাবে নামিয়ে দেয়া। এবং স্বাভাবিকভাবে সেই তরুণ চাকরির জন্য বসে আছে, তাকে যখন বলা হচ্ছে আওয়ামী লীগের লোকেরা চাকরি নিয়ে যাচ্ছে এই কোটার নাম করে, সে তো বেরিয়ে আসবেই। সে আমার ছাত্রলীগের ছেলে কি বেরিয়ে আসেনি? দল ত্যাগ করে কি তারা মাঠে নামেনি? আমি তো সেটাকে অস্বীকার করছি না। আমি যেটা বলছি, আমাদের দুর্বলতার সবচেয়ে বড়টা ছিল সঠিক সময়ে আমাদের সেটা অনুধাবন করতে না পারা। আর এই ক্রান্তিকালীন সময়ে ক্রাইসিস ম্যানেজ করার ক্ষেত্রে গিয়ে অবশ্যই যে সমস্ত ঘটনার কারণে শিক্ষক, ছাত্র এবং সাধারণ মানুষের যে প্রাণহানি হয়েছে, এর মাধ্যমে তো ক্ষোভ বৃদ্ধি পেয়েছে, সেটা তো আমরা অস্বীকার করছি না। কিন্তু এইগুলো করার পেছনের যে শক্তিটি, যে ছাত্রদের মিছিলের মধ্যে সুনির্দিষ্টভাবে স্নাইপার রাইফেল দিয়ে একজন শিক্ষার্থীকে হত্যা করা, সেগুলোর তো বিচার করতে হবে, সেগুলো তথ্য অনুসন্ধান করে বের করতে হবে কারা করেছে। যদি আমি করে থাকি, আমি তখন সরকারের মন্ত্রী ছিলাম, আমি যদি করে থাকি, যদি আমার ফাঁসির দণ্ড হয় আমি সেটা মেনে নেব, আমি ফাঁসির দণ্ড সেটা গ্রহণ করতে রাজি আছি, যদি আমাকে সেখানে দোষী সাব্যস্ত করা হয় যথাযথ বিচারের মাধ্যমে। কিন্তু আমরা কি দেখেছি? আমি মুগ্ধের বাসায় গিয়েছি, আমি সেই সময়টাতে মুগ্ধের বাসায় গিয়েছি। মুগ্ধের বাবা মুগ্ধ, যে এখন যে স্লোগান দেওয়া হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যে
এই যে অ্যানার্কিস্ট মুগ্ধ পানি বিতরণ করছিল এবং তখন দূর থেকে তাকে গুলি করে মারা যায়। মুগ্ধকে সবাই চিনি আমরা, অবশ্যই আমরা চিনি। আমি মুগ্ধর বাসায় গিয়েছি, মুগ্ধর পরিবারের সাথে কথা বলেছি, মুগ্ধর ভাই স্নিগ্ধ সেখানে সেদিনের ঘটনা আমাকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে এবং সে আমাকে অনুরোধ করেছে আপনারা এটা নিয়ে দয়া করে কোনো আলোচনা করবেন না। কেন? প্রথমত মুগ্ধ একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে। সেই স্ট্যাটাসটা কি ছিল? সে শিবিরের প্রতি সে সুনির্দিষ্টভাবে হুঁশিয়ারি দিচ্ছে যে আমাদের ছাত্রদের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আপনারা রাজনৈতিক রূপ দিতে চাচ্ছেন, এটা আমরা মেনে নেব না, এটা আমাদের বৈধ যৌক্তিক আন্দোলন, সেখানে আপনারা রাজনৈতিক রূপ দিয়ে সেটাকে নৃশংস সহিংস করতে চাইছেন, সেটা আমরা মেনে নেব না। এটা ছিল মুগ্ধর সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস। সেটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল না, সেটা ছিল যেই রাজনৈতিক অপরাজনৈতিক শক্তি এইটিকে নৃশংস ব্লাড বাথে পরিণত করে আজকের এই পর্যায়ে এনেছে তাদের প্রতি সতর্কবার্তা। এবং মুগ্ধর ভাই স্নিগ্ধ আমাকে বলছিল যে যখন মুগ্ধ সেখানে পানি বিতরণ করার পরে সেখানে তারা হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে বহু একটা উচ্চ দালান থেকে একটি গুলি, এখানে কিন্তু ছড়রা গুলি হয়নি, এখানে কিন্তু উপর্যুপুরি গুলি হয়নি, একটি স্পেসিফিক বুলেট এসে মুগ্ধর মাথায় লাগে এবং সে সেখানে লুটিয়ে পড়ে। এবং তার ভাইয়ের বক্তব্যটা ছিল এটা ছিল স্পেসিফিক কিলিং, ইট ওয়াজ নট আ ইনজুরি বা ইনজুরি লিডিং টু ডেথ, ইট ওয়াজ এ স্পেসিফিক টার্গেট কিলিং। এই টার্গেট কিলিং কে করেছে? এখন আপনি যদি বলেন যে রাষ্ট্র মুগ্ধের মতন একটা নিরহ শিক্ষার্থীকে, যে আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে পদকপ্রাপ্ত হয়েছে, জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে পদকপ্রাপ্ত হয়েছে ফ্রিল্যান্সিং এ, সে নিজ গুণে অনেক অর্থ আয় করতো, এর কারণে তাকে রাষ্ট্র খুঁজে বের করে নিয়ে সুনির্দিষ্ট স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করবে? এটা কি বিশ্বাসযোগ্য কথা? নাকি যেই অপরাজনৈতিক শক্তির বিরুদ্ধে মুগ্ধের সেই স্ট্যাটাস ছিল, সেই স্ট্যাটাসের কারণে মুগ্ধকেই হত্যা করতে হবে এবং হত্যা করে সবচেয়ে বেশি ইমোশন সেখানে আমি মানুষের মধ্যে আনতে পারবো? এই যে ক্লিনিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক যারা করেছে তারা এই মেটিকুলাস ডিজাইনের অংশ, তারাই মুগ্ধকে হত্যা করেছে। এবং মুগ্ধের ভাই বলছিল সেখানে আমার সাথে সেদিন আমাদের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন কামাল আব্দুল নাসির চৌধুরী ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন নাহিদ ইজহার খান, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এতজন মানুষের সামনে, এবং বিইউপির ভাইস চ্যান্সেলর ছিলেন সেখানে শিক্ষার্থী ছিল, তাদের সামনে সে শঙ্কা প্রকাশ করছিল যে ভাইয়া আপনারা তো এখান থেকে চলে যাবেন, আপনারা তো আপনাদের কাজে চলে যাবেন, কিন্তু আমাদের পরিবার তো নিরাপত্তাহীনতায় থাকবে, যারা মুগ্ধকে হত্যা করেছে তারা তো আমাকেও হত্যা করতে পারে। সে তার জীবন শঙ্কায় ছিল। আজকে হয়তো বা পরিস্থিতির কারণে তাকে নানান দায়িত্ব দিয়ে ক্যামোফ্লেজ করার চেষ্টা করা হচ্ছে, তাকে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যদের দায়িত্ব, কিন্তু সে কিন্তু সেই দিন বলছিল যে একটি বুলেটের মাধ্যমে আমার ভাইকে হত্যা করেছে। সে একটি বুলেটে হত্যা করার মতন স্নাইপার টিম বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সরকার ডিপ্লয় করেছে, এই কথা কি আপনি বিশ্বাস করেন? আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি অনুসন্ধানী, আপনি কাজ করেছেন, আপনি কি সেটা বিশ্বাস করেন? রাষ্ট্র এক মুগ্ধকে হত্যা করেছে 7.62 বোরের গুলি দিয়েই, কিন্তু প্রায় 70% মানুষ, মানে 7.62 মানে মিলিটারি রাইফেলের গুলি দিয়ে। কাজেই এটা তো পরিষ্কার হওয়া দরকার যে আওয়ামী লীগ সরকার মিলিটারি রাইফেল সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে নিয়োজিত করেছিল কিনা, মোতায়েন করেছিল কিনা, এবং মিলিটারি রাইফেল থাকলে তো সম্ভব এক গুলিতে মৃত্যু নিশ্চিত করা। মিলিটারি বা আমাদের সেনাবাহিনী কখন মাঠে নামে? তারা 21 বা 22 তারিখ রাতে কারফিউ দেওয়ার মাধ্যমে সেখানে মাঠে নামে। কিন্তু যে সমস্ত হত্যাকাণ্ডগুলো আমরা দেখেছি, যেগুলো এখন বলা হচ্ছে 7.64 ক্যালিবারের লাইফ রাইফেল দিয়ে সেখানে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এগুলো তো ইনভেস্টিগেশন হচ্ছে না। এগুলো আসলে কত বোরের লাইফ বুলেট, সেগুলো তো ইনভেস্টিগেশন করা হয়নি, করতে দেওয়া হয়নি। যখন শাখাওয়াত সাহেব এই কথাটা বললেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ একটি যেই গোষ্ঠী এই সুনির্দিষ্ট কিলিংটা করেছে, মিলিটারি গ্রেড বলা হয়, মিলিটারি রাইফেল নয়। আমাদের সেনাবাহিনী ব্যবহার করেন হচ্ছে AK-47 প্রজাতির যে স্বয়ংক্রিয়, এবং মিলিটারি কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কিন্তু সেখানে কিন্তু ব্রাশ ফায়ার করার মতন যুদ্ধাবস্থা সেখানে ছিল না, তারা সেটা করেননি। এইগুলো হচ্ছে স্নাইপার রাইফেল, মিলিটারি গ্রেডের যুদ্ধাবস্থা যারা স্নাইপারের কাজ করে, সুনির্দিষ্টভাবে কোনো কমান্ডার কোনো অফিসারকে হত্যা করতে হবে তাদেরকে টার্গেট করে করা হয়। এই স্নাইপার রাইফেলগুলো কারা দিয়েছে? স্নাইপার রাইফেল কি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের হাতে স্নাইপার রাইফেল যাওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই নেই। আমি বলবো কেন নেই, কারণ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে যে বৈধ লাইসেন্স করা অনেক অস্ত্র তো ছিল নিজেদের আত্মরক্ষার্থে, তারা কেন স্নাইপার রাইফেল নেবে, অবৈধ রাইফেল নেবে? তো স্নাইপার রাইফেল নিয়ে কারা হত্যা করেছে? মাহফুজকে সে উত্তর দিতে হবে, শফিককে সে উত্তর দিতে হবে, এবং এই অবৈধ খুনি ইউনুস তাকে সে উত্তর দিতে হবে। খুনি ইউনুসকে উত্তর দিতে হবে সে কতগুলো খুন করার পরিকল্পনা করেছিল, এবং হাজার হাজার যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা যদি লক্ষ লক্ষ হয়, প্রত্যেকটা খুনের দায়িত্ব হচ্ছে খুনি ইউনুসের, এবং তার যে সাঙ্গপাঙ্গরা সৃষ্টি হয়েছে লামিয়া মোর্শেদ থেকে শুরু করে, লুৎফে সিদ্দিকী থেকে শুরু করে, রজার রহমান, এবং এই যে একটা গ্যাং
গ্যাং যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে, এই পুরো গ্যাংকে বিচারের সম্মুখীন করতে হবে এবং এদের কাউকে আমরা ছেড়ে দেবো না। এবং এই জন্য ইউনূস ইম্পোর্ট করে পাসপোর্টধারীদেরকে নিয়ে এসেছে।